নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ থেকে আমরা WBCS প্রিলিমস 2024কে লক্ষ্য রেখে একটা রিভিশন সিরিজ শুরু করছি, যেখানে আমরা ম্যাপ, মাইন্ড ম্যাপ ইত্যাদি চার্ট, বিভিন্ন রকম কনসেপ্ট এর মাধ্যমে যাতে করে WBCS প্রিলিমস 2024 এবং 2025-এর জন্য প্রস্তুতি সঠিকভাবে নেওয়া সম্ভব হয়, সেটা এখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করে সেটা নিশ্চিত করব। তো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে সরাসরি জয়েন করতে পারেন। তো এখানে আজকে আমরা ভারতের বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো থ্রু ম্যাপ ইন ডিটেল আলোচনা করব এবং সেই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আসে সেই জায়গাগুলো কিন্তু হাইলাইট করব। তো প্রথমে আমরা উত্তর ভারতের যে গুরুত্বপূর্ণ নদ নদীগুলো রয়েছে সেইগুলো এবং তারপরে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী সেগুলো পরপর আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর ভারতের অংশটা দেখতে পাচ্ছি। উত্তর ভারতে সবচেয়ে উত্তরে রয়েছে সিন্ধু, এবং সিন্ধু এখানে তিব্বতের কাছে মানস সরোবরের কাছে সিনখাবাব হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তারপর এটা জাস্কারের সাথে মিলিত হয়েছে, এখানে জাস্কার রয়েছে। তারপরে ভারতে কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা কিন্তু পাকিস্তানে চলে গেছে, আরব সাগরে গিয়ে পড়েছে। এটা এর মূল প্রবাহ। এবং সিন্ধুর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর 5টা উপনদী, সেটা কি ঝিলাম, তারপরে চেনাব বা চন্দ্রভাগা, রাভি, বিয়াস বা বিপাশা এবং সুতলেজ বা শতদ্রু। তো ঝিলাম এই নদীটা কোথায় উৎপত্তি হয়েছে? এখানে ভেরিনাগ প্রস্রবণের কাছে কাশ্মীরে উৎপত্তি হয়েছে। এবং তারপর উলার হ্রদ, আমরা জানি ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার, সেই উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা কিন্তু চলে গেছে পাকিস্তানে। তারপরে চেনাব বা চন্দ্রভাগা, চন্দ্রভাগা এখানে বড়লাচা পাস থেকে উৎপন্ন হয়েছে, এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং এটা চলে গেছে পাকিস্তানে। তারপরে রাভি বা ইরাবতী এটা এবং বিপাশা বা বিয়াস, এই দুটো উপনদী কিন্তু উৎপন্ন হয়েছে কোথায়? রোটাং পাসের কাছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এই দুটোই কিন্তু রোটাং পাসের কাছে উৎপত্তি হয়েছে, পাকিস্তানে চলে গেছে। সুতলেজ বা শতদ্রু, এর বিশেষত্বটা কোথায়? শতদ্রু কিন্তু মানস সরোবরের কাছে রাক্ষসতালের কাছে উৎপন্ন হয়েছে এবং তারপর এটা ভারতে প্রবেশ করেছে সিপকিলা এই পাসটার মাধ্যমে। এটা একটা আলাদা প্রশ্ন হয় এখান থেকে। তারপর এটা পশ্চিম দিকে আবার প্রবাহিত হয়ে বিপাশার সাথে মিলেছে এবং সবগুলো এখানে প্রবাহিত হয়ে পাঞ্জাবে এখানে মিলিত হয়েছে কোথায়? মিথানকোটের কাছে, মিথানকোট সেখানে মিলিত হয়েছে। এই যে 5টা উপনদী, পঞ্চনদ, এখান থেকেই পাঞ্জাব নামটা এসেছে, যে কারণে আমরা পাকিস্তান এবং ভারতে পাঞ্জাব প্রদেশ পাই। এবার এইখান থেকে আরেকটা ধরনের প্রশ্ন এসে থাকে। প্রথমত এই সিকোয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে, কোনটা উত্তর দিকে, তারপরে পরপর জিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, এদের সিকোয়েন্স উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর, এটা থেকে প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে এদের মাঝে যে দোয়াব অঞ্চলগুলো রয়েছে, দোয়াব কি? দুটো নদীর মধ্যবর্তী যে উর্বর এলাকা সেটাকে বলা হয় দোয়াব। তো এই দোয়াব অঞ্চল থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। কি কি দোয়াব রয়েছে আমরা দেখে নেব। শতদ্রু এবং বিপাশা, এই দুটোর মাঝে যে দোয়াব অঞ্চলটা রয়েছে, উর্বর পলিগঠিত এই যে অংশটা, এটা নাম হচ্ছে বিস্ত দোয়াব, বিস্ত। তারপরে অর্থাৎ এই বিপাশা, বিয়াস এবং রাভি এর মাঝে এই যে অংশটা, এইটার নাম হচ্ছে বারি দোয়াব, বারি দোয়াব, বিস্ত, বারি। তারপরে রাভি এবং চেনাবের মধ্যে যে উর্বর দোয়াব অংশটা রয়েছে এটার নাম হচ্ছে রেচনা, রেচনা দোয়াব। এবং তারপরে চেনাব এবং ঝিলামের মধ্যে রয়েছে ছাজ দোয়াব, ছাজ। এর মধ্যে ঝিলাম এবং ইন্দাস বা সিন্ধুর মধ্যে রয়েছে সিন্ধ সাগর দোয়াব, সিন্ধ, সিন্ধ সাগর দোয়াব। তাহলে এই 5টা দোয়াব পরপর কিন্তু রয়েছে। কোন দুটো নদীর মধ্যে দোয়াব অংশটা রয়েছে সেটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাহলে এই অংশের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে এই জায়গাতে সবচেয়ে বৃহত্তম নদী কোনটা? সবচেয়ে বড় এখানে কিন্তু চেনাব, চেনাবের মধ্য দিয়ে যে জল প্রবাহ সেটা সব থেকে বেশি, এবং সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াস বা বিপাশা। আমরা জানি ঝিলাম এটা কিন্তু শ্রীনগর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর আমরা
চলে আসবো গঙ্গা, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী গঙ্গা। আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড, এখান থেকে এর উৎপত্তি হয়েছে, কিন্তু উৎপত্তি স্থলে এর নাম ভাগীরথী। কখন থেকে এর নাম গঙ্গা হয়েছে? যখন অলকানন্দা এসে এখানে মিলেছে, তখন থেকে কিন্তু এর নাম হয়েছে গঙ্গা। এবার এই যে একটা নদী আরেকটা নদীর কাছে এসে মিলছে, এই জায়গাটাকে বলা হয় প্রয়াগ। আমরা বিভিন্ন প্রয়াগের নাম শুনেছি, এখানে আমরা দেখে নেব যে কোন নদী কোন জায়গাতে এসে মিলেছে এবং কাকে কি প্রয়াগ বলা হয়। অলকানন্দা যখন গঙ্গার মানে ভাগীরথী উৎসস্থল, এটা গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ যখন উৎপত্তি হয়েছে তার নাম হয়েছে ভাগীরথী। এখানে অলকানন্দা বদ্রীনাথ থেকে উৎপন্ন হয়েছে এবং সেটা যখন গঙ্গাতে মানে ভাগীরথীতে এসে মিলেছে তার নাম হয়েছে গঙ্গা। এই জায়গাটা যেখানে মিলছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ। তো এবার এখান থেকে কেদারনাথ থেকে তৈরি হয়েছে মান্দাকিনী। মান্দাকিনী যখন এসে অলকানন্দাতে মিলেছে তার নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। আরো কয়েকটা প্রয়াগ রয়েছে এখানে গুরুত্বপূর্ণ। এই জায়গাতে ধৌলি গঙ্গা এসে মিলেছে, তার নাম হয়েছে বিষ্ণুপ্রয়াগ। পিন্ডার গঙ্গা এখানে এসে মিলেছে, তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। এবং নান্দাকিনী এসে মিলেছে এখানে নন্দপ্রয়াগে। তাহলে এই যে পঞ্চপ্রয়াগ, এই পঞ্চপ্রয়াগ থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোন নদীটা কোথায় এসে মিলেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, ধৌলি গঙ্গা এসে মিলেছে বিষ্ণুপ্রয়াগে, নান্দাকিনী এসে মিলেছে নন্দপ্রয়াগে, পিন্ডার গঙ্গা এসে মিলেছে কর্ণপ্রয়াগে এবং মান্দাকিনী এসে মিলেছে রুদ্রপ্রয়াগে এবং অলকানন্দা ভাগীরথীর সাথে মিলেছে দেবপ্রয়াগে। তারপর নাম হয়েছে গঙ্গা। গঙ্গা প্রবাহিত হচ্ছে, হরিদ্বারের কাছে এসে গঙ্গা সমভূমি প্রবাহে পড়েছে এবং তারপর বেশ কিছু দূর যাওয়ার পর উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর এটা কিন্তু পশ্চিমবঙ্গে, এখানে রাজমহল পাহাড়ের কাছে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, রাজমহল পাহাড়ের কাছে বাঁক নিয়েছে। এই প্রত্যেকটা তথ্য এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যাই হোক, তারপরে ধুলিয়ানের কাছে এসে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে এটা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, একটা অংশ বঙ্গোপসাগরে পড়েছে এবং আরেকটা চলে যাচ্ছে পদ্মা নামে বাংলাদেশে, যেটাও কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এইখানে রয়েছে ফারাক্কা বাঁধ, ঠিক দুটো নদী ডিভিশন হয়েছে এই তার আগেই ফারাক্কা বাঁধ রয়েছে। এটা জিজ্ঞাসা করা হয় ফারাক্কা বাঁধ কেন দেওয়া হয়েছিল। তো দুটো কারণে, একটা হচ্ছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা এবং যাতে করে জল প্রবাহ কলকাতা বা এই ভাগীরথী হুগলির মধ্য দিয়ে যাতে জল প্রবাহ হয়, কারণ এখানে যদি এই বাঁধটা না দেয়া হতো, আজকে যদি ফারাক্কা বাঁধ না থাকতো, তাহলে কিন্তু ভাগীরথী হুগলির যে প্রবাহ সেটা হয়তো শুকিয়ে যেতে পারতো। কারণ এই দিকে জল কিন্তু ন্যাচারাল নিয়মে প্রবাহিত হয় না, কারণ মূল ঢাল রয়েছে বাংলাদেশের দিকে। তো এই জন্য পদ্মার দিকে কিন্তু মূল যে প্রবাহ সেটা কিন্তু পদ্মার দিকে চলে যায় জলটা। তো সেটাকে কিছুটা ডাইভার্ট করার জন্যই ফারাক্কা বাঁধটা দেওয়া হয়েছিল বলেই কিন্তু বর্তমান সময়ে কলকাতা বন্দর বেঁচে আছে বা এই দিকের নদীর প্রবাহ বেঁচে আছে, নাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। এবং এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে, কোনটা কোন তীরের উপনদী, কোনটা কোন নদীর উপনদী সেটা একটা প্রশ্ন হয়, এবং কোন তীরের উপনদী সেটা থেকেও কিন্তু প্রশ্ন হয়। তাহলে নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিক অনুসারে কিন্তু ডান দিক বাম দিক নির্ধারিত হয়। যদি এদিকে প্রবাহিত হয় তাহলে এদিকটা হবে ডান দিক, এদিকটা হবে বাঁ দিক। যদি এদিকে প্রবাহিত হয় তাহলে এদিকটা হবে ডান দিক, এদিকটা হবে বাঁ দিক। তো এইভাবে গঙ্গার যে প্রবাহ, গঙ্গার বাম তীরের উপনদীগুলোর মধ্যে গোমতী, রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক এবং কোশি, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় দেখতে হবে, এই যে নদীগুলো আমরা দেখছি গণ্ডক, কোশি, ঘরঘরা, এরা কিন্তু নেপালকে পার করে এসেছে, অর্থাৎ এখানে তিব্বতের কাছে এরা কিন্তু উৎপত্তি হয়েছে, অর্থাৎ হিমালয়কে পার করে এরা কিন্তু ভারতে এসেছে। আমরা যদি সিন্ধুর দিকে তাকাই তাহলেও দেখবো সিন্ধু কিন্তু হিমালয়কে পার করে ভারতে প্রবেশ করেছে, ব্রহ্মপুত্রও তাই। এই যে বিষয়টা এখানে, এটা একটু ভাবার বিষয়। হিমালয়কে পার করার অর্থ এই নদীগুলো কিন্তু হিমালয় উৎপত্তির আগে থেকেই বর্তমান ছিল,
হিমালয়ের উৎপত্তির আগে থেকে বর্তমান ছিল, তারপরে হিমালয়ের উৎপত্তির সাথে সাথে এরা নিজেদের ক্ষয়কাজ বজায় রেখে নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখতে পেরেছে। তাহলে এই যে নদীগুলো, এই নদীগুলোকে কিন্তু পূর্ববর্তী নদী বলা হয়। কার পূর্ববর্তী? না, হিমালয়ের উৎপত্তির পূর্বে এরা বর্তমান ছিল বলে এদেরকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। এই টার্মটা মনে রাখতে হবে, অ্যান্টিসিডেন্ট রিভার। এটা কিন্তু হিমালয়ের উৎপত্তির আগে থেকেই বর্তমান ছিল। গঙ্গা কিন্তু নয়, কারণ গঙ্গা হিমবাহ, সেটা হিমালয় থেকে উৎপত্তি হয়েছে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ সেখান থেকে তৈরি হয়েছে। যাই হোক, তাহলে গঙ্গার এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব ডান তীরের উপনদী। গঙ্গার ডান তীরের উপনদী কোনটা রয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যমুনা। যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এলাহাবাদ বা প্রয়াগরাজের কাছে এসে গঙ্গার সাথে এটা মিলিত হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা, তারপরে হচ্ছে সোন। যমুনা এবং সোন, এদিকে দামোদর, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী। এবার যমুনার আবার গুরুত্বপূর্ণ কিছু উপনদী রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি চম্বল, তারপরে বেতোয়া এবং এখানে কেন, KEN, কেন। এই তিনটে কিন্তু যমুনার উপনদী। আর এখানে সোন হচ্ছে গঙ্গার। এই কেন আর সোনের মধ্যে কিন্তু কনফিউজড হলে হবে না। কেন হচ্ছে যমুনার এবং সোন হচ্ছে গঙ্গার উপনদী। এবার এই চম্বল থেকে আরেকটা প্রশ্ন করা হয়। চম্বল উপত্যকা যেটা রয়েছে, এটা খুব রুক্ষ শুষ্ক জায়গার উপর দিয়ে প্রবাহিত মধ্যপ্রদেশে, এবং এখানে এই নদীটার আশপাশের অঞ্চলে কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়েছে বা বধভূমি তৈরি হয়েছে, যে জায়গাটা খুব বেশি ভঙ্গুর, এখানে গাছপালা এবং বিভিন্ন কারণে মৃত্তিকা ক্ষয় এত বেশি, জায়গাটা কিন্তু বসবাস বা কৃষিকাজের উপযুক্ত নয়। মাটি উঁচু নিচু এবড়ো খেবড়ো বিভিন্ন জায়গাতে খসে গিয়েছে। তো সেই জায়গাটাকে বলা হয় ব্যাডল্যান্ড। ভারতের সব থেকে উল্লেখযোগ্য যদি ব্যাডল্যান্ড এরিয়া বলা হয়, তাহলে সেটা কিন্তু চম্বল উপত্যকা। এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এখানে আমরা সোনকে দেখতে পাচ্ছি। সোন গঙ্গার ডান তীরে খুব গুরুত্বপূর্ণ একটা উপনদী। সোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, এটা হচ্ছে কিছুটা উত্তর বাহিনী নদী, অমরকণ্টক শৃঙ্গ থেকে তৈরি হয়েছে। ঠিক যে অমরকণ্টক থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মদাও কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। নর্মদা একদিকে চলে যাচ্ছে, সোন আর একদিকে চলে যাচ্ছে। এই যে বিপরীত মুখে যাত্রা, এই কারণে এটাকে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বলা হয়। এখান থেকে প্রশ্ন হবে যে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী একটি উদাহরণ হচ্ছে সোন। তো সোন এবং এখানে নর্মদা অমরকণ্টক শৃঙ্গ থেকে তৈরি, এবং এটা কিন্তু উত্তর বাহিনী নদী। ভারতে যদি বলা হয় উত্তর বাহিনী নদী, তাহলে সোন কিন্তু তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। খুব বেশি নেই, তো সোনটাই কিন্তু মনে রাখতে হবে এখানে। সোনের দুটো গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে, একটা হচ্ছে রিহান্দ আর একটা হচ্ছে উত্তর কোয়েল, নর্থ কোয়েল। তো এই কোয়েল রিভারটা কিন্তু কনফিউজিং, কারণ একটা রয়েছে উত্তর কোয়েল আর একটা রয়েছে দক্ষিণ কোয়েল। তো সোনের উপনদী হচ্ছে উত্তর কোয়েল, আর দক্ষিণ কোয়েল হচ্ছে এখানে ব্রাহ্মণী নদী আমরা দেখতে পাচ্ছি, একটু পরে আমরা এটা আলোচনা করব। দক্ষিণ কোয়েল এবং শঙ্খ এই দুটো এসে মিলেছে, ব্রাহ্মণী নদী তৈরি হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি গঙ্গার যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এবারে আমরা পশ্চিম এবং দক্ষিণ ভারতে, দক্ষিণ পূর্ব ভারতে যেসব নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লুনিটা আমরা এখানে দেখে নেব আগে। লুনি এখানে আরাবল্লী পর্বতের কাছে আনাসাগর হ্রদ রয়েছে, সেখান থেকে লুনি তৈরি হয়েছে, এবং লুনিকে অন্তর্বাহিনী নদী বলা হয়, কারণ এটা কিন্তু বাইরে কোনো সাগর মহাসাগরে গিয়ে পতিত হয়নি। এটা পড়েছে এখানে কচ্ছের রান রয়েছে, গুজরাটের এই জায়গাটা কচ্ছ উপসাগর বলা হয়, কচ্ছের রানে গিয়ে লুনি পড়েছে। তো ভারতের অন্তর্বাহিনী নদী। এরপরে আমরা অন্যান্য নদ নদীগুলো এখানে দেখে নেব। প্রথমে শুরু করব আমরা খাম্বাত উপসাগরকে দিয়ে। খাম্বাত উপসাগর এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খাম্বাত উপসাগর। এই জায়গাটা হচ্ছে খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর কাথিয়াবাড় উপদ্বীপের ঠিক নিচে হচ্ছে খাম্বাত উপসাগর। এবার কি কি নদী এখানে এসে পড়েছে? সব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ওপরে সবরমতী, তারপরে মাহি, নর্মদা এবং তাপ্তি, এই চারটেই গিয়ে পড়েছে খাম্বাত উপসাগরে।
সবরমতী এখানে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে, মাহি উৎপন্ন হয়েছে বিন্ধ্য পর্বতে, নর্মদা তৈরি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ, মহাকাল পর্বত, তাপদি মহাদেব পর্বত। এখানে এরা কিন্তু পশ্চিম দিকে, এই দুটো নর্মদা এবং তাপ্তি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং এরা কিন্তু বিন্ধ্য, এখানে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত তার যে গ্রস্ত উপত্যকা, অর্থাৎ এখানে রয়েছে বিন্ধ্য, এখানে রয়েছে সাতপুরা, এই দুটো যে পর্বত, পর্বতের মাঝের যে নিচু অংশ যে উপত্যকা, এটা পর্বত, ধরে নিচ্ছে এটা বিন্ধ্য, এটা বিন্ধ্য এবং এটা সাতপুরা। এইখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা, এখান দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি, অর্থাৎ নর্মদা এবং তাপ্তি এই দুটো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী। এবার আমরা চলে যাব পূর্ব ভারতে যেসব গুরুত্বপূর্ণ নদ-নদীগুলো আছে সেইগুলো। উপরে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা, সুবর্ণরেখা রাঁচি মালভূমি থেকে তৈরি হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল এবং শঙ্খ এই দুটোর মিলিত প্রবাহ হচ্ছে ব্রাহ্মণী। মহানদী এখানে ছত্তিশগড়ে মালভূমি থেকে তৈরি হয়েছে, তেল, ওং, জং এই সমস্ত উপনদী রয়েছে এবং দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী বা ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী সেটা হচ্ছে গোদাবরী। পশ্চিমঘাট পর্বত, এখানে ত্রিম্বক উচ্চভূমি রয়েছে, সেই ত্রিম্বক উচ্চভূমি থেকে গোদাবরী প্রবাহিত হয়েছে। দক্ষিণ ভারতের গঙ্গা এবং বৃদ্ধ গঙ্গা এই দুটো গোদাবরীকে বলা হয়। এই নদীগুলো যেহেতু বৃষ্টির জলে পুষ্ট, এখানে কিন্তু সারা বছর যথেষ্ট পরিমাণে জল থাকে না, যেটা উত্তর ভারতের নদীগুলোর ক্ষেত্রে থাকে। তো এটা কিছু উপনদী রয়েছে বাম তীরের মধ্যে, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী খুব গুরুত্বপূর্ণ বাম তীরের উপনদী গোদাবরী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদীর মধ্যে রয়েছে মঞ্জিরা, যেটা এখান দিয়ে প্রবাহিত হয়েছে, ডান তীরের উপনদী গোদাবরী, মঞ্জিরা। এরপর আমরা কৃষ্ণা নদীতে চলে যাব। কৃষ্ণা এখানে উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর, পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর থেকে কৃষ্ণা প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবং ভীমা খুব গুরুত্বপূর্ণ উপনদী, এখানে কয়না খুব গুরুত্বপূর্ণ একটা উপনদী, তুঙ্গভদ্রা ডান তীরের বা কৃষ্ণার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী তুঙ্গভদ্রা। আর এখানে রয়েছে মুসি, যে মুসি শহরের, মুসি নদী হায়দ্রাবাদ শহরের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে, মুসি কৃষ্ণার একটা উপনদী। তারপরে রয়েছে পেন্নার, পনেরা, কাবেরী। কাবেরী দক্ষিণের গঙ্গা বলা হয়, একেবারে সুদূর দক্ষিণে রয়েছে কাবেরী। লক্ষণ তীর্থ, কাবানী, ভাবানী, অমরাবতী এই সমস্ত গুরুত্বপূর্ণ যে উপনদীগুলো সেটা কিন্তু কাবেরীর উপনদী। এবং কাবেরী যে জল বিবাদ কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাবেরী জল বিবাদ। যাই হোক, তাহলে এখানে আমরা ওভারঅল নদীগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এখানে পেলাম। এরপর নদী সংক্রান্ত আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী ধাপে ম্যাপের মাধ্যমে কিন্তু আলোচনা করব। এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।